আগের ক্লাসে ইলেকট্রনের অবস্থান আর সেই অবস্থানে ইলেকট্রনের প্রকৃতি এই সমস্ত কিছু জানার জন্য আমাদের কিছু সংখ্যার প্রয়োজন হয়েছিল। সেই সংখ্যাগুলোকে বলেছিলাম কোয়ান্টাম সংখ্যা। 4টে কোয়ান্টাম সংখ্যার কথা বলেছি। মুখ্য কোয়ান্টাম সংখ্যা, গৌণ কোয়ান্টাম সংখ্যা, আর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তার মধ্যে 2টো কোয়ান্টাম সংখ্যা আগের দিন ব্যাখ্যা হয়েছে। মুখ্য কোয়ান্টাম সংখ্যা এইটাকে স্মল এন দ্বারা চিহ্নিত করা হয়। এইটা কি নির্দেশ করে? এটা নির্দেশ করে কক্ষর কথা নির্দেশ করে, যে একটা ইলেকট্রন কোন কক্ষে আছে সেইটা আমরা জানতে পারি যদি মুখ্য কোয়ান্টাম সংখ্যা আমি জানি। আর মুখ্য কোয়ান্টাম সংখ্যার ভেতরে কোথায় আছে ইলেকট্রনটা যদি জানতে চাই, তাহলে আমাদেরকে গৌণ কোয়ান্টাম সংখ্যার হেল্প নিতে হয়। তাহলে আমরা জানতে পারি যে কক্ষের ভেতরে কোথায় আছে, যেটাকে এল দ্বারা চিহ্নিত করা হয় গৌণ কোয়ান্টাম সংখ্যাকে। আর এইটা নির্দেশ করে উপকক্ষকে, অর্থাৎ প্রত্যেকটা গৌণ কোয়ান্টাম সংখ্যা উপকক্ষকে নির্দেশ করে। তার মানে আমরা জানতে পেরে গেছি যে ইলেকট্রনটা কক্ষের ভেতরে উপকক্ষে থাকে। আর এই সমস্ত কিছু ব্যাখ্যা করার জন্য আমরা কি বলেছিলাম, যে হাইড্রোজেন বর্ণালী দিয়ে একটা ব্যাপার বোঝাচ্ছিলাম, যে হাইড্রোজেন বর্ণালী যখন পাওয়া যায় তখন 4টে রেখা পাওয়া যায়। এই 4টে রেখাগুলো বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত, তাই এদের বিভিন্ন বর্ণ আছে। যেমন প্রথম রেখাটা লাল রঙের আছে, রেড কালারের, এটা হচ্ছে গ্রিন কালারের, এটা ব্লুইশ গ্রিন কালারের, আর এটা ভায়োলেট কালারের। এই প্রত্যেকটা রেখা এক একটা মুখ্য শক্তি স্তরকে বোঝায়। মুখ্য কোয়ান্টাম সংখ্যা মুখ্য শক্তি স্তর বা মুখ্য কোয়ান্টাম লেভেলকে বোঝায়। পরবর্তীকালে যখন আমরা দেখলাম ফাইন মাইক্রোস্কোপে, তখন এই লাইনগুলো অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম লাইনে বা অনেকগুলো উপশক্তি স্তরে বিভক্ত ছিল। সেই উপশক্তি স্তরগুলোকে ব্যাখ্যা করার জন্য আমাদের আরেকটা কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হলো। সেই কোয়ান্টাম সংখ্যার নাম গৌণ কোয়ান্টাম সংখ্যা। কাছ থেকে মনে হলো যে, দূর থেকে মনে হলো একটা, কিন্তু কাছে ভালো শক্তিশালী মাইক্রোস্কোপে দেখলাম আরো অনেকগুলো উপশক্তি স্তর আছে। এই শক্তি স্তরগুলোর পার্থক্য কিন্তু খুব কম। এদের যে এনার্জি ডিফারেন্স, সেই এনার্জি ডিফারেন্সটা কিন্তু কম। আর এই লাইনের সংখ্যা কটা হবে সেটা বের করতে হবে, কোন লাইনে কতগুলো সংখ্যা হবে। এইগুলো কে যখন চৌম্বক ক্ষেত্রে নিয়ে আসা হয়, এই যে উপশক্তি স্তরগুলো আছে, গৌণ কোয়ান্টাম সংখ্যা বা উপশক্তি স্তর উপকক্ষগুলো আছে, তাদেরকে যখন আমি চৌম্বক ক্ষেত্র এর প্রেজেন্সে নিয়ে আসি, বাইরে থেকে একটা প্রযুক্ত চৌম্বক ক্ষেত্র নিলে এই মুখ্য শক্তি স্তরের অন্তর্গত যে গৌণ শক্তি স্তরগুলো আছে, উপশক্তি স্তরগুলো আছে, সেখানে যে শক্তি স্তরগুলো তথা ইলেকট্রনগুলো চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে স্প্লিট করে যায়, বিভাজিত হয়ে যায়। এরকম ভাবে বিভাজিত হয়ে গেছে, অনেকগুলো শক্তি স্তরে বিভাজিত হয়ে গেছে। এখন তুমি যদি ইলেকট্রনকে তরঙ্গ মনে করো, আমি আগে বলে দিয়েছি ইলেকট্রনের তরঙ্গ ধর্ম আছে। ইলেকট্রন যদি তরঙ্গ হয় তাহলে সে একটা জায়গা জুড়ে থাকে, একটা এরিয়া জুড়ে থাকে, অনেকটা জায়গা জুড়ে থাকে। সেক্ষেত্রে ইলেকট্রনকে আমরা ইলেকট্রন মেঘ হিসাবে কল্পনা করতে পারি। ইলেকট্রনকে কি হিসাবে কল্পনা করতে পারি? ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন মেঘ। এই কথাটা বুঝে নাও ভালো করে। ইলেকট্রন ক্লাউডস বলা হয়, ইংলিশে বলা হয় ইলেকট্রন ক্লাউডস। যেহেতু তোমার ইলেকট্রন তরঙ্গের ধর্ম আছে, তাহলে ইলেকট্রন তরঙ্গ ধর্ম থাকলে তার একটা জায়গা জুড়ে অবস্থান থাকবে। সেই জায়গা জুড়ে অবস্থান কল্পনা করার জন্য আমি ইলেকট্রনকে নেগেটিভ আধানযুক্ত ইলেকট্রন মেঘে কল্পনা করলাম, মানে একটা জায়গা জুড়ে সে থাকবে। যখনই তুমি চৌম্বক ক্ষেত্র নিয়ে আসবে, তখন এই যে এনার্জি লেভেলগুলো আছে আর এখানে যে ইলেকট্রনগুলো আছে, উপকক্ষের ভেতরে যে ইলেকট্রনগুলো আছে, সেগুলো
চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে বিভাজিত হয়ে যাবে অনেকগুলো শক্তির লেভেলে। এক্ষেত্রে এটাও ভেবে না বিভাজিত হয়ে যাবে। যেটা বলতে চাইছি সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের প্রেজেন্সে উপশক্তিগুলো ত্রিমাত্রিকভাবে বিন্যস্ত হয়ে যাবে, এই কথাটা ইম্পর্ট্যান্ট। চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে ইলেকট্রন তথা শক্তি স্তরগুলো, উপশক্তি স্তরগুলো ত্রিমাত্রিক বিন্যাস আলাদা হয়ে যাবে। ত্রিমাত্রিক বিন্যাস দেখা যাবে। এই ত্রিমাত্রিকভাবে যে অবস্থান করে, এই ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন এর বিন্যাস বোঝাবার জন্য, ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রনের বিন্যাস বোঝাবার জন্য আরেকটা চৌম্বক ক্ষেত্রের কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হয়, তাকে বলা হয় চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। তাহলে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কেন এলো? চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে যখন আমি এই উপশক্তি স্তরগুলোকে নিচ্ছি, সেই উপশক্তি স্তরগুলো আরো অনেকগুলো শক্তি স্তরে ভেঙে যাচ্ছে। এই শক্তি স্তরের ভেঙে যাওয়াটা, বিন্যাসটাকে, ত্রিমাত্রিক বিন্যাসটাকে বোঝাবার জন্য আরেকটা কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হলো, তার নাম বলছি চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এইটাকে স্মল এম দ্বারা চিহ্নিত করা হয় বা স্মল এম এল দ্বারা চিহ্নিত করা হয়। যেহেতু গৌণ কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভরশীল, তাই এম এল সাফিক্সে এল। এই প্রত্যেকটা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা কি ব্যাখ্যা, কাকে মানে নির্দেশ করে? উপকক্ষের ভেতরে কক্ষকগুলোকে নির্দেশ করে। কক্ষক, একটা ক চলে এসছে, কক্ষ থেকে কক্ষক। একে ইংলিশে বলা হয় অরবাইডাল। অরবাইডাল, যেমন এটাকে বলা হয় সেল, এটাকে বলা হয় সাবসেল, এটাকে বলা হয় অরবাইডাল বা কক্ষক। তাহলে এই ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রনের অবস্থান বোঝাবার জন্য তৃতীয় কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হলো, সেইটাকে বলছি আমরা চুম্বকীয় বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলা হয়। চুম্বকীয় বা চৌম্বকীয় ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার ইলেকট্রনের ঘনত্ব এই ত্রিমাত্রিক অবস্থান তথা পারমাণবিক কক্ষক বা অ্যাটমিক অরবাইডালে ধারণা দেয়। কি বললাম? চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা কিসের ধারণা পাই? পারমাণবিক কক্ষক বা অ্যাটমিক অরবাইডালে ধারণা পাই। এই অ্যাটমিক অরবাইডাল অ্যাকচুয়ালি ইলেকট্রনের অবস্থান। সঠিকভাবে ইলেকট্রন কোথায় থাকে যদি বলতে চাই, তাহলে ইলেকট্রন থাকে এই অরবাইডালে, বিভিন্ন কক্ষে ভেতরে উপকক্ষের ভেতরে ত্রিমাত্রিক যে অঞ্চল আছে, সেই ত্রিমাত্রিক অঞ্চলটাকে বলা হয় ইলেকট্রনের অবস্থান। এই যে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে এই লাইনগুলো আরো অনেকগুলো লাইনে ভেঙে গেল, বিভিন্ন শক্তি স্তরে ভেঙে গেল, এই প্রভাবটাকে বলা হয় জি ম্যান প্রভাব। কি বলে বললাম? জি ম্যান ইফেক্ট। এই জি ম্যান ইফেক্টের কথা দেখবে তুমি বোরের তত্ত্বের ত্রুটির ক্ষেত্রে পাবে। এবার তুমি যখন বোরের তত্ত্বের ত্রুটিগুলো পড়তে পড়তে যাবে, সমস্ত ত্রুটি বুঝতে পারবে। এই জি ম্যান প্রভাবটা চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে উপশক্তি স্তরগুলোর যে বিভাজন, ত্রিমাত্রিক বিভাজন, সেই বিভাজনের প্রভাবটাকে বলা হয় জি ম্যান প্রভাব। আর যখনই তুমি এই চৌম্বক ক্ষেত্রে বাদ দিয়ে তড়িৎ ক্ষেত্র নিয়ে আসবে, তড়িৎ ক্ষেত্রের প্রভাবকে বলা হয়, এই চৌম্বক ক্ষেত্রে যেমন দিলে ভাঙলো, তড়িৎ ক্ষেত্রে দিলেও সেরকম ভাববে, তাকে বলা হয় স্টার্ক ইফেক্ট। স্টার্ক ইফেক্ট। তাহলে তড়িৎ ক্ষেত্রের উপস্থিতিতে স্টার্ক ইফেক্ট, চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে জি ম্যান ইফেক্ট। এখন তুমি বোরের তত্ত্বটা পড়লেই পুরো ব্যাপারটা বুঝতে পারবে। বোরের যে তত্ত্ব বা থিওরি আছে, সেই তত্ত্বের ত্রুটি যেটা বলেছিলাম, মনে আছে? বলেছিলাম যে ত্রুটিগুলো এখনই পড়লে সব বুঝতে পারবে না। দেখবে এই প্রভাবটাও আছে, জি ম্যান প্রভাব আর স্টার্ক প্রভাব। সাপোজ এতগো একটা ডায়াগ্রাম এখানে বইতে পাবে, এইটা ভেবে নাও এন কক্ষ আছে, ক্যাপিটাল এন কক্ষ, যেখানে এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু হচ্ছে 4। এটা ভেবে না একটা কক্ষ। সেই কক্ষটাতে সূক্ষ্ম সূক্ষ্ম লাইন আছে, এই যে কক্ষের ভেতরে সূক্ষ্ম সূক্ষ্ম লাইন আছে,
সেই সূক্ষ্ম সূক্ষ্ম লাইনগুলোকে যদি বড় করে আমি ড্র করি তাহলে দেখতে কেমন হবে, না এরকম ভাবে যাচ্ছে। এইটা 4 n=4 অর্থাৎ 4 নাম্বার কক্ষের আন্ডারে কটা উপকক্ষ থাকবে মনে আছে? প্রত্যেকটা কক্ষে কতগুলো উপকক্ষ থাকবে সেটা বের করতে শিখেছি আগের দিন। তা 4 নাম্বার কক্ষের আন্ডারে 4টে থাকবে। ভেরি গুড, 4টেই থাকবে। সেই 4টে কক্ষের নামগুলোও তোমরা জানো, কি কি নাম আছে বলো? একটা হচ্ছে 4s উপকক্ষ, 4s সাবসেল। আচ্ছা, আরেকটার নাম বলছি আমি 4p সাবসেল, 4p উপকক্ষ। আচ্ছা, এই 4s এর ক্ষেত্রে এল এর ভ্যালু হচ্ছে 0, 4p এর ক্ষেত্রে এল এর ভ্যালু হচ্ছে 1, তাই না? এটা হচ্ছে 4d উপকক্ষ, এক্ষেত্রে এল এর ভ্যালু হচ্ছে 2। আর এইটা ভেবে নাও 4f উপকক্ষ, এল এর ভ্যালু হচ্ছে 3। তাহলে মুখ্য কক্ষ, 4 নাম্বার যে মুখ্য কক্ষ আছে সেই কক্ষের আন্ডারে 4টে উপকক্ষ আছে। এই যে এনার্জি লেভেলের, এই মেন এনার্জি লেভেলের আন্ডারে এই যে পাতলা পাতলা লাইন আছে, এইগুলো দেখাচ্ছি অনেকগুলো এনার্জি গ্যাপ আছে। এত এনার্জি গ্যাপ থাকে না, কাছাকাছি থাকে, এত দূরত্ব থাকে না। তাই আমি একটু বোঝাবার জন্য তাহলে এই ছবিটা আঁকতে হচ্ছে। তাহলে এই 4টে উপকক্ষ পাবে। এখন গৌণ কোয়ান্টাম সংখ্যা পাওয়ার পর যখন এই লাইনগুলোর ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র তুমি নিয়ে আসবে, অর্থাৎ এখানে হয় না চৌম্বক ক্ষেত্র প্রবেশ করিয়ে দিয়েছো চৌম্বক ক্ষেত্র, তখন এই লাইনগুলো আবার ভাঙবে। দেখে মনে হচ্ছে তো একটা লাইন, কিন্তু এই লাইনগুলো বিন্যস্ত হবে ত্রিমাত্রিক অঞ্চলে। যেমন এল এর ক্ষেত্রে কি হবে, l=0 ক্ষেত্রে কি হবে, l=1 এর ক্ষেত্রে কি হবে, l=2 এর ক্ষেত্রে কি হবে, l=3 এর ক্ষেত্রে কি হবে, এটা আমি একটু পরে বলবো এই জায়গাটা। এখন চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা নিয়ে আরেকটু আলোচনা করব, যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে চিহ্নিত করা হয় স্মল এম দ্বারা। আমি স্মল এম দ্বারাই চিহ্নিত করব, স্মল এম সাফিক্সে এল লিখবো না। মানে যেটা দিয়ে খুশি তুমি চিহ্নিত করতে পারো, আমি এইটা দিয়ে চিহ্নিত করব। এখন যেটা বলছি খুব মন দিয়ে শুনবে, গৌণ কোয়ান্টাম সংখ্যার সাহায্যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কিভাবে নির্ণয় করা হয় এটা লিখেও নেবে। এম এর মান গৌণ কোয়ান্টাম সংখ্যার ওপর গৌণ কোয়ান্টাম সংখ্যা এল এর ওপর কি হয়, নির্ভর করে। আমার নোটে লেখা আছে, কিন্তু এখন তোমরা লিখে নাও, এল এর ওপর নির্ভর করে। ঠিক আছে, প্রথম লাইন, এল এর নির্দিষ্ট মানের জন্য এম এর মোট 2l+1 সংখ্যক 2l+1 সংখ্যক বিভিন্ন মান থাকতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট লাইন বললাম। কি বললাম? এল এর নির্দিষ্ট মানের জন্য এম এর 2l+1 সংখ্যক মান থাকতে পারে। ঠিক আছে, যেমন ব্যাপারটা বোঝাতে চাইছি যে এল এর মান ভেবে নাও 2 আছে, গৌণ কোয়ান্টাম সংখ্যা এল এর মান 2, মানে এটা কোন উপকক্ষকে চিহ্নিত করছে বলো দেখি? ডি উপকক্ষকে এটা চিহ্নিত করছে, ডি কে। l=2 মানে ডি উপকক্ষকে চিহ্নিত করছে। তাহলে এম এর মান কতগুলো হবে, আগে কতগুলো মান হবে সেটা বলো। ফর্মুলা শিখিয়েছি, এল এর নির্দিষ্ট মানের জন্য এম এর মোট কতগুলো মান হবে? 2l+1, তাহলে 2
ইন্টু 2+1, তাই তো? আমি ফর্মুলাও লিখতে পারো, প্রথমে লিখে নাও 2l+1 মানে 2 ইন্টু 2+1, 5টি মান হবে। কটি মান হবে? 5টি মান হবে। এল এর মান হচ্ছে 1, সেই এল এর মান 1 মানে উপকক্ষের নাম কি? পি উপকক্ষ। তাহলে এম এর মান কতগুলো হবে বলো দেখি? এম এর, পি উপকক্ষে এম এর মান কি কি কতগুলো হবে? 3টি। 3টি, বুঝতে পেরে গেছো? দুজনেই বুঝতে পারছো কি পারছো না স্যার বলবে আমাকে। 2 ইন্টু 1+1, তার মানে 3টি মান পাবে। আর এল এর মান ভেবে নাও তোমার আছে 3, তা এল এর মান 3 মানে উপকক্ষটা কি? এফ উপকক্ষ। তাহলে এফ উপকক্ষে কতগুলো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা পাবে? 7টি উপকক্ষ পাবে। এই ভুল বলছি, 7টি কক্ষক পাবে। এগুলো তো কক্ষক, এগুলো সব কক্ষক। এল এর মান যদি 0 হয় তাহলে কি হবে? একটি উপকক্ষক পাওয়া যাবে। আবার তোমরাও বলছো উপকক্ষ, এই এল উপকক্ষের আন্ডারে একটি কক্ষক পাওয়া যাবে। তাহলে কোন উপকক্ষে কতগুলো কক্ষক থাকে সেটা জেনে গেছি। যেমন এস যদি উপকক্ষ হয় তাহলে এস উপকক্ষে কটা কক্ষক থাকবে? একটা। তবে না, আমি একটা ঘর করলাম, এরকম বক্স করলাম, আর এই বক্সের মধ্যে ইলেকট্রনটা থাকে, সাপোজ ভাবো ইলেকট্রনটা বক্সের মধ্যে থাকে। আচ্ছা, যদি পি উপকক্ষ হয় তাহলে পি উপকক্ষে কটা কক্ষক আছে? 3টে কক্ষক আছে। তাহলে এই পি উপকক্ষের ঘরে 3টে ছোট ছোট ঘর থাকবে, এই ছোট ছোট ঘরগুলোকে বলা হয় কক্ষক। আচ্ছা, ডি উপকক্ষে কতগুলো কক্ষক থাকবে? 5টা ঘর কাটবো তাহলে, 1 2 3 4 5। আর এফ উপকক্ষের আন্ডারে কটা কক্ষক থাকবে? 7টি থাকবে, 1 2 3 4 5 6 7। ক্লিয়ার হচ্ছে? তাহলে এই যে ঘরগুলো আছে সেই ঘরগুলোতে ইলেকট্রন থাকে। এবার এই ঘরগুলোতে দেখো 3টে করে ঘর আছে, সেই 3টে করে ঘরগুলোর ক্ষেত্রে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান আছে একটা করে। প্রত্যেকটার ক্ষেত্রে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান আছে। যেমন আমি বলেছিলাম, ভালো করে মনে করো, নির্দিষ্ট মুখ্য কোয়ান্টাম সংখ্যার জন্য অনেকগুলো গৌণ কোয়ান্টাম সংখ্যা আছে। সে গৌণ কোয়ান্টাম সংখ্যা কতগুলো হবে জেনে গেছিলাম। কিভাবে জেনেছিলাম? এন সংখ্যক মান হবে। আর সেই মানটা কত থেকে কত হবে বলেছিলাম? 0 থেকে n-1 পর্যন্ত হবে। ঠিক একই রকম ভাবে দেখো এখানে আবার মন দিয়ে শোনো, এল এর নির্দিষ্ট মানের জন্য এম এর মোট 2l+1 সংখ্যক মান হবে, বিভিন্ন মান হবে। সেই মানটা কি হবে? সেই মানটা হবে -l থেকে +l পর্যন্ত। মানগুলো কি হবে? -l থেকে +l পর্যন্ত, ইনক্লুডিং 0, শূন্য হয়ে, শূন্য হয়ে, শূন্যও থাকবে। যেমন একটা বোঝালেই তুমি বুঝে যাবে। সাপোজ এখানে এল এর মান কত? 1। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান পাবো কটা? 3টে। সেই 3টে মান কি হবে? -l থেকে +l, অর্থাৎ -1 হবে, 0 হবে, +1 হবে। এটা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান। 3টে মান পাচ্ছি দেখো, -1 0 +1। যদি এল এর মান 2 হয় তাহলে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা পাবো 5টা, মানে 5টা কক্ষক পাবো। সেই মানটা কি হবে? -l থেকে +l, মানে -2 হবে, -1 হবে, 0 হবে, +1 হবে, +2 হবে। তাহলে এল এর মান যখন 3 হবে
তাহলে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান পাবো 7টা। সেই মানগুলো কি কি হবে বলো দেখি? -3, -2, -1, 0, +1, +2, +3। এই প্লাসগুলো লিখতে হবে, হ্যাঁ, +1, +2, +3, 1 2 3 লিখবো না। তাহলে এবার দেখো আমি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাগুলো বলছি। এস উপকক্ষের অন্তর্গত যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যে কক্ষ এম এর মান 0, যেহেতু এল এর মানও 0, এম এর মানও 0, এখানে পি এর ক্ষেত্রে এল এর মান কত? 1। তাহলে সেই ঘরগুলোতে কি থাকবে? একটা থাকবে -1, একটা 0, এটা +1। এখানে কি হবে? -2, -1, 0, +1, +2। এখানে হবে -3, -2, -1, 0, +1, +2, +3। এগুলো হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান। তোমাকে যদি পরীক্ষায় এরকম কোশ্চেন দিয়ে দেয় যে এল এর ভ্যালু, এল এর মান যদি 2 হয় তবে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মানগুলি কি কি? এটা না পরীক্ষায় দিয়েছে, এল এর মান 2 হলে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মানগুলি কি কি? তো তুমি জানো ফর্মুলা, যে এল এর মান 2 হলে মোট চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কত পাবো? মোট চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা পাবো 5টি পাবো। সেটা প্রথমে দেখিয়ে দেবে এরকম ভাবে ফর্মুলা দিয়ে, 2 × l+1 অর্থাৎ 2 × 2+1, 5টি পাবো। সেই 5টির মান কি করে বের করবো? -l থেকে +l, মানে এই -2 থেকে +2, তার মানে +-2, +-1, 0। এরকম ভাবে লিখবে না, আমি তাড়াতাড়ি করে লিখে দিলাম, -1, -2, -1, 0, মানে এরকম ভাবে লিখবে। ঠিক আছে, প্রত্যেকটা চুম্বক কোয়ান্টাম সংখ্যা জেনে গেলাম। আর একটা জিনিস দেখো, যেমন এল এর ক্ষেত্রে আমরা কি বলছিলাম মনে আছে? এল এর যে মানগুলো পেয়েছি, এখানে এল এর মান কত? এল এর মান হচ্ছে 0, এখানে এল এর মান হচ্ছে 1, এখানে এল এর মান হচ্ছে 2, এখানে এল এর মান হচ্ছে 3। তাহলে সংখ্যা যেগুলো আমি চিহ্নিত করেছি সংখ্যা, তাদের একটা অক্ষর দিয়েও চিহ্নিত করেছি। 0 হলে এস, 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে এফ, 4 হলে জি। তাহলে এই যে মানগুলো পাচ্ছি, -1, 0, +1, -2, -1, 0, +1, +2, -3, এইগুলোরও তো কিছু নাম থাকতে পারে, কি মনে হচ্ছে? যেমন এল উপকক্ষের আন্ডারে যে কক্ষক থাকে সেই কক্ষকের নামও এস, এই কক্ষকটার নামও কি? এস। সাপোজ আমি বলছি এখানে আছে 4s, উপকক্ষের নাম যদি 4s হয় তাহলে কক্ষকের নামও হবে 4s, 4s উপকক্ষ, 4s কক্ষক। আর যেহেতু 4 আছে তাহলে কক্ষ হচ্ছে n কক্ষ, তাহলে n কক্ষের আন্ডারে 4s উপকক্ষ আছে, 4s উপকক্ষের আন্ডারে আছে 4s কক্ষক। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? এবার দেখো এইখানে বলছি, তাহলে সবারই ক্ষেত্রে কক্ষক হচ্ছে 4s n, তাহলে এইটা না 4p, তাহলে 4p আন্ডারে আছে 3টে কক্ষক। একটার নাম হচ্ছে 4px, 4px, একটার নাম হচ্ছে 4py, আর একটা নাম হচ্ছে 4pz। যদি 3 থাকতো তাহলে 3px, 3py, 3pz। এখানে যেহেতু 4 আছে তাহলে 4px, 4py, 4pz। আর এই যে 5টা ডি আছে, এই 5টা ডি এর কি নাম আছে? 4dxy, dxy, 4dxz, dxz, 4dyz, 4dx² - y² আর 4dz²। এগুলো হচ্ছে উপকক্ষের কক্ষকের নাম, উপকক্ষের অন্তর্গত কক্ষকের নাম। আমাদের এই 4 মানে ডি পর্যন্তই আছে, আমাদের সিলেবাসে ডি পর্যন্তই আছে।
এখন তোমার নামের এই যে নামগুলো দিয়েছি কক্ষকগুলোর নাম 4 dxy dxz dyz dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার dz স্কোয়ার px py pz আর এস উপকক্ষে এস কক্ষক। এই যে এফ উপকক্ষের আন্ডারে এই যে কক্ষকগুলো আছে তোমার ভেবে নাও জানতে ইচ্ছে হলো যে এই কক্ষকের নাম কি, মানে এফ কক্ষকগুলোর নাম কি তোমার ইচ্ছে হলো জানার। তো যদি তোমার জানার ইচ্ছে হয় তাহলে তুমি কি করবে, গুগল সার্চ করবে বা ইউটিউব থেকে সার্চ করে নেক্সট ক্লাসে আমাকে বলবে যে এই এফ গুলোর নাম কি আছে, তাহলে তোমাদের জানাও হয়ে যাবে। আর একটা একটা শিক্ষার জন্য, একটা জানার জন্য তোমাকে কিছু কাজও করতে হবে, সেটা গুগল সার্চ করতে হবে, ইউটিউব সার্চ করতে হবে, বা বই দেখতেও পারো, বইও আছে, অনেক বইতে করে দেওয়া আছে, তোমাদের বইতে আছে কিনা দেখবে। তাহলে এইগুলো হয়ে গেল কক্ষের আন্ডার, উপকক্ষের আন্ডারে কক্ষক। আচ্ছা, এই কক্ষকগুলো আসলে আমি আগে বলেছি, দেখবে কক্ষকগুলো হচ্ছে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রনের মেঘ। একটা সংজ্ঞা আছে কক্ষকের সংজ্ঞা, ভেবে পরীক্ষায় তোমাকে দেবে, এটা আগেই বলা উচিত ছিল, আমি এখন বলছি। কক্ষকের সংজ্ঞা যদি তোমাকে দেয় তাহলে এই সংজ্ঞাটা কি হবে, এটা তো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ব্যাখ্যা করা হচ্ছে। এই কক্ষকের সংখ্যা হচ্ছে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন ঘনত্ব বা ইলেকট্রন ঘনত্ব বা মেঘ পাওয়ার সর্বাধিক সম্ভাবনা এই ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন ঘনত্ব বা ইলেকট্রন মেঘ পাওয়ার সর্বাধিক সম্ভাবনা, ওই অঞ্চলটাকেই বলা হয় কক্ষক। যেখানে যে ত্রিমাত্রিক অঞ্চলে তুমি ইলেকট্রন ঘনত্ব বা ইলেকট্রন মেঘ পাওয়ার সম্ভাবনা সর্বাধিক। আমি একটু যদি এরকম ভাবে ব্যাপারটা বোঝাই, যে এইটা ভেবে নাও নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের চারিদিকে ভেবে নাও বিভিন্ন কক্ষ আছে। এইটা হয়ে গেল মুখ্য কোয়ান্টাম সংখ্যা, কে সেল এল সেল। এবার এর ভেতরে আমরা জানলাম যে কক্ষের ভেতরে ভেবে নাও আবার থাকে উপকক্ষ থাকে, এরকম ভাবে বৃত্তাকার উপবৃত্তাকারও থাকে। এবার এই নিউক্লিয়াস থেকে বিভিন্ন উপকক্ষে সাপোজ হয়ে না এই জায়গায় ইলেকট্রন ঘনত্ব পাওয়ার সম্ভাবনা বেশি, বা এই জায়গায় ইলেকট্রন ঘনত্ব পাওয়ার সম্ভাবনা বেশি, বা ভেবে না এই জায়গায় ইলেকট্রন ঘনত্ব পাওয়ার সম্ভাবনা বেশি। এবার এই ইলেকট্রন ঘনত্বটাকে বোঝাবার সময় আমি এরকম ভাবে কখনো গোল আঁকছি, কখনো এরকম ভাবে আঁকছি, কখনো আবার ফুলের মতো আঁকছি। এইগুলো আঁকার পেছনে কারণ আছে। এই যে ত্রিমাত্রিক অঞ্চল, এইগুলোকে বলা হয় কক্ষক। এই এতটা জায়গা জুড়ে আছে, উপকক্ষটা এতটা স্পেস আছে, সব জায়গায় তো ইলেকট্রনকে পাওয়া যাবে না। যে জায়গায় পাওয়া যায় বেশি সেই জায়গাগুলোকে বলা হয় কক্ষক। এই জায়গাগুলোকে বলা হয় কক্ষক। আর এই যে ছবিগুলো এঁকেছি না, এগুলো পরবর্তীকালে আমরা কক্ষক দেখতে কেমন হয়, প্রত্যেকটা কক্ষক, যেমন এস কক্ষক, পি কক্ষক, ডি কক্ষক, এদের এদের আকৃতি কেমন হয়, এগুলো আমি আলোচনা করব, এগুলো আমি পড়াবো। কক্ষক কেমন দেখতে হয়, যেখানে ইলেকট্রনটা থাকে, মানে ইলেকট্রন মেঘ হিসাবে যদি থাকে তাহলে সেই মেঘটা দেখতে কেমন হয়। কখনো গোল আকার মেঘ হয়, কখনো এরকম ভাবে ডাম্বেল আকার মেঘ হয়, কখনো এরকম ফুলের মতো হয়, বা ডাবল ডাম্বেল আকারে মেঘ হয়। এই মেঘগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমরা যেটা আজকের ক্লাসে জানতে পারলাম সেটা, এই যে ছবিটা এঁকেছিলাম একটু আগে, সেই ছবিটাতে আবার ফিরে যাই। এই যে এস উপকক্ষের আন্ডারে কি হবে, এস উপকক্ষের আন্ডারে একটাই কক্ষক হবে, এম এর ভ্যালু 0 যেখানে, এটার নামও 4s, এটার নামও 4s কক্ষক, একটাই কক্ষক। আর
এল এর আন্ডারে যেটা আছে, এল ইকুয়ালস টু 1 এর আন্ডারে যেটা আছে, এটা কি আছে বলো? তিনটে আছে, 1 2 3। এটা এম এর ভ্যালু হচ্ছে 0 -1, এটা এম এর ভ্যালু হচ্ছে 0, আর এটা এম এর ভ্যালু হচ্ছে +1। যেটার কি নাম দিলাম? এটার নাম দিলাম px, এটার নাম দিলাম py, আর এটার নাম দিলাম pz। এটা আলাদা হতে পারে, হ্যাঁ। এবার এল এর ভ্যালু 0, যেখানে এম এর ভ্যালু 0 সেটাকে pz বলতে পারি, আসলে pz বলা হয় এম এর ভ্যালু 0 কে। এখন আমি লিখছি px py pz। এটা আরো ডিটেলস আছে, এখানে আমি যাচ্ছি না। এই ডিটেলসে পরবর্তীকালে যদি তোমরা নিটের জন্য পড়াশোনা করো বা জয়েন্টের জন্য করো, তাহলে আমি তখন আলোচনা করব। এইটা না আবার ভাগ আছে, মানগুলো বলবে তুমি, এম এর ভ্যালু কত হবে, এম এর ভ্যালু -2, এম এর ভ্যালু -1, এম এর ভ্যালু 0, এম এর ভ্যালু +1, এম এর ভ্যালু +2। আসলে এই যে দেখো, এই যে এনার্জিটা আছে, তার থেকে এনার্জি কিছুটা কমে গেছে, কিছুটা বেড়ে গেছে, আর একটা কিছুটা শূন্যতে আছে। এইদিকে যদি চৌম্বক ক্ষেত্র তুমি রাখো, চৌম্বক ক্ষেত্র রাখো, চৌম্বক ক্ষেত্রের সাথে যাদের আকর্ষণ হবে তারা নিচের দিকে যাবে, যাদের বিকর্ষণ হবে তারা উপরের দিকে যাবে, আর যাদের ক্ষেত্রে কিছুই হবে না সেই ক্ষেত্রে এইরকম সোজাসুজি থাকবে। ঠিক এরকম এরও ভাগ আছে। এর কি কি কতগুলো ভাগ আছে? 1 2 3 4 5 6 7। তাহলে এম এর ভ্যালু হচ্ছে -3, এম এর ভ্যালু হচ্ছে -2, এম এর ভ্যালু হচ্ছে -1, এম এর ভ্যালু হচ্ছে 0, প্লাস এম এর ভ্যালু +1, এম এর ভ্যালু +2, এম এর ভ্যালু +3। তাহলে এইখানে 7টা পেবে তুমি, 7টি কক্ষক পাবে। এইখানে তুমি পাবে 5টি কক্ষক, এইখানে পাবে 3টি কক্ষক, আর এখানে পাবে 1টি কক্ষক। তাহলে 4 নাম্বার কক্ষের আন্ডারে ঘটনাটা এবার দেখো ক্লিয়ার হচ্ছে। একটা ইলেকট্রন যদি আমি বলি 4 নাম্বার কক্ষে আছে, তাহলে বলাটা কতটা ভুল হবে তুমি ভাবো। একটা ইলেকট্রন 4 নাম্বার কক্ষে আছে, সেটা 4 নাম্বার কক্ষে থাকবে না 4s উপকক্ষে থাকবে, না 4p উপকক্ষে থাকবে, না 4d উপকক্ষে থাকবে, না 4f উপকক্ষে থাকবে, সেটা বলতে হতো। সাপোজ আমি বললাম যে এটা 4p উপকক্ষে আছে, তাহলে 4p উপকক্ষে বলাটাও সঠিক হলো না। কেন? কারণ 4p উপকক্ষে আবার আছে 4px, 4py, 4pz। তাহলে 4px এ আছে, 4py এ আছে, না 4pz এ আছে তোমাকে বলতে হবে। অর্থাৎ এই কক্ষের আন্ডারে 4 নাম্বার যে সেল আছে, সেই 4 নাম্বার সেলের আন্ডারে এতগুলো কক্ষক আছে। এবার এই কক্ষকে কোথায় ইলেকট্রনটা আছে? ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? তাহলে এই জিনিসগুলো মাধ্যমিক লেভেলে ছিল না। এবার এরপরে আমরা যেটা জানলাম যে একটা ইলেকট্রন ওই জায়গায় থাকে না। এখন আর একটা জিনিস, এইটু একটা লাস্ট একটা ধারণা দিয়ে দিই তোমাদের, তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে আমি দেখালাম কক্ষ, যখন দেখালাম না, এটা কক্ষ নাম্বার 1, n = 1, তাহলে সেই কক্ষের নাম হচ্ছে কে কক্ষ। সেই কে কক্ষটা যখন আমি জানলাম, সেই কে কক্ষের আন্ডারে আমি কি জানলাম? যে এল এর ভ্যালু আছে একটা, এল এর ভ্যালু হচ্ছে, এন এর মান যদি 1 হয়, এল এর ভ্যালু হবে 0 থেকে n-1, তার মানে একটাই মান 0। সেই তার নাম কি দিয়ে দিলাম? এস। সেই এসটাকে শুধু এস লিখবো না, কি লিখবো? 1s লিখবো। তাহলে এইটা হয়ে গেল উপকক্ষ। সেই উপকক্ষের আন্ডারে আমি এখানে থেমে থাকবো না, সেই উপকক্ষের আন্ডারে আবার এম এর ভ্যালু আছে। যদি এল এর ভ্যালু 0 হয় তাহলে এম এর ভ্যালু 0 হবে। আর সেই উপকক্ষ, এটা হচ্ছে, এটার নামও 1s, এটার নাম কক্ষক, 1s কক্ষক। এখানে একটাই ঘর থাকে, এই ঘরের মধ্যে ইলেকট্রন থাকে। প্রত্যেকটা ঘরে কটা ইলেকট্রন থাকে? দুটোর বেশি থাকবে না। কি বললাম? প্রত্যেকটা কক্ষকে দুটোর বেশি থাকবে না। তাহলে তুমি এটা জানো, একটা ফর্মুলা জানো, প্রথম কক্ষে কটা ইলেকট্রন থাকে গো? ফর্মুলা কি? 2 × n², এই ফর্মুলা, তাই না?
2n² হচ্ছে ফর্মুলা। তাহলে দুটো ইলেকট্রন থাকে প্রথম কক্ষে, সেই দুটো ইলেকট্রন এইখানে থাকে না, উপকক্ষে থাকে। উপকক্ষে থাকে না, কোথায় থাকে? কক্ষকে। একটা ইলেকট্রন এরকম ভাবে দেখানো হয়, অ্যারো দিয়ে দেখানো হয়, আপ স্পিন, আর একটা ইলেকট্রন থাকে ডাউন স্পিনে। এই আপ স্পিন ডাউন স্পিনটা পরে বলছি আমি। একটা ইলেকট্রন উপর দিকে মুখ করে থাকবে, একটা নিচের দিকে মুখ করে থাকবে। এবার এরপরে আমরা গেলাম কি, এন এর ভ্যালু ভেবে নাও 2। এন এর ভ্যালু 2 মানে সেটা এল কক্ষ। এল কক্ষে ইলেকট্রন আছে মানে কি, এল এর ভেতরে আবার ব্যাপার আছে। এল এর ভেতরে কি আছে? দুটো ব্যাপার আছে। এল এর ভেতরে একটা আছে 0, আর একটা এল এর ভেতরে আছে 1। একটা নাম হচ্ছে 2s, একটা নাম হচ্ছে 2p। 2s এর ভেতরে আবার কি আছে? 2s এর ভেতরে আছে m এর ভ্যালু 0, তার মানে এটার নামও 2s। এইটা হচ্ছে কক্ষক, এটা যেমন উপকক্ষক। এইটা আবার দেখতে এরকম, মানে একটাই ঘর আছে। আবার এর আন্ডারে কি আছে? এম এর ভ্যালু 3টে আছে, -1, 0, +1। এটার নাম হচ্ছে 2px, 2py, 2pz। এগুলো সব কক্ষক। এইখানে কটা ঘর আছে? 3টে ঘর আছে। তার মানে 2p উপকক্ষের আন্ডারে 3টে ঘর আছে। তাহলে এইটা হয়ে গেল, পুরো ঘটনাটা হয়ে গেল কার ঘটনা? সেকেন্ড সেলের ঘটনা। তাহলে সেকেন্ড সেলে কটা ইলেকট্রন তোমরা কি জানো? প্রথম দ্বিতীয় কক্ষে কটা ইলেকট্রন থাকে মনে আছে? 2n² মানে 18টি, 8টা। দ্বিতীয় কক্ষ, সেই দ্বিতীয় কক্ষে যখন ভেতরে যাবে তখন এটাতে কটা ইলেকট্রন থাকবে? দুটো। এটাতে দুটো, এটাতে দুটো, এটাতে। তাহলে কটা হলো টোটাল? এই 8টা ঘর আছে, 4টে ঘর আছে মানে 8টা ইলেকট্রন থাকে। এবার তৃতীয় ক্ষেত্রে যখন তুমি যাবে, n = 3, তার মানে m কক্ষ, সেই m কক্ষের আন্ডারে কি থাকবে বলো? l থাকবে। 0 হবে, l = 1 হবে, l = 2 হবে। সেইখানে আমরা কি জানবো? এটার নাম হচ্ছে 3s, এটার নাম 3p, এটার নাম 3d। এবার তুমি জানো 3 নাম্বার কক্ষে কটা ইলেকট্রন থাকে গো? 18টি। সেই 18টি কোথায় থাকে দেখো, তুমি এখনই জেনে যাবে। এটা একটা ঘর, এটা 3টে ঘর, আর এটা 5টা ঘর। 1, 2, 3, 4, 5। তাহলে এটাতে দুটো, এটাতে দুটো, এটাতে দুটো, এটাতে দুটো, 8টা। আর এটাতে 5টা আছে, 10টা। তাহলে টোটাল কটা ইলেকট্রন থাকবে? তাহলে এবার বোঝা যাচ্ছে 18টা ইলেকট্রন কোথায় থাকে। আমরা কি লিখতাম যে কে কক্ষে দুটো, এল কক্ষে 8টা, এম কক্ষে 18টা। আচ্ছা, এইটা তুমি বাড়িতে করবে, এন এর ভ্যালু 4, এন কক্ষে এরকম ভাবে তুমি বক্স করে করে বের করবে কটা ইলেকট্রন থাকে। তাহলে এই সমস্ত কিছু হয়ে গেল, কক্ষকের ধারণা আমরা পেয়ে গেলাম। এখান থেকে কোনো কোশ্চেন থাকলে আমাকে করো। আচ্ছা, যেটা এবার বলবো সেটা হচ্ছে একদম শেষের কোয়ান্টাম সংখ্যার ব্যাখ্যা। এইটা কোথা থেকে আসছে আগে বুঝে নাও। আমি বলেছিলাম যে একটি ইলেকট্রনের অবস্থান এবং তার প্রকৃতি, অবস্থান এবং প্রকৃতি বোঝাবার জন্য আমাকে হেল্প নিতে হয় 4টে কোয়ান্টাম সংখ্যা। এই যে প্রকৃতি মানে কি বলতে চাইছি জানো? এখানে বলতে চাইছি ঘূর্ণন, ঘূর্ণনের প্রকৃতি, ঘূর্ণনের প্রকৃতি, এই কথাটা বোঝাতে চাইছে। এবার তোমাকে একটু বলি আমি, এটা ভেনো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের চারিদিকে বিভিন্ন কক্ষ, বা এখন একটা কথা চলে এসছে উপকক্ষ। সে কক্ষ বা উপকক্ষে ইলেকট্রন আবর্তন করছে। সাপোজ হয় না, ইলেকট্রন আবর্তন করছে। ইলেকট্রন যেমন এই নিউক্লিয়াসের চারিদিকে আবর্তন করছে, ইলেকট্রন আবার নিজের অ্যাক্সিসের চারিদিকেও আবর্তন করছে। মানে এই ইলেকট্রনটা নিজের অ্যাক্সিসের চারিদিকেও আবর্তন করছে। যেমন পৃথিবী সূর্যের চারিদিকে আবর্তন করে না, ঠিক একই রকম পৃথিবী আবার নিজের অক্ষের চারিদিকেও এরকম ভাবে রোটেট করে। অর্থাৎ এরকম ভাবে রোটেট করতে করতে সে এইটাকে রোটেট করছে এরকম ভাবে। ক্লিয়ার হচ্ছে? মানে একটা লাট্টু ভেবে নাও ঘুরছে, সেই লাট্টুটা ঘুরতে ঘুরতে আর একটা জিনিসটাকে এরকম ভাবে প্রদক্ষিণ করছে।
যেমন সূর্যের ক্ষেত্রে আর পৃথিবীর ক্ষেত্রে আমরা কি বলি, সূর্যের চারিদিকে পৃথিবী এরকম ঘুরছে, তো এটার জন্য শীতকাল বর্ষাকাল, যেটা ভূগোলে পড়েছো গো, শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল এইসব হয়। আর এই নিজের অক্ষের চারিদিকে ঘোরার জন্য কি হয়, দিন আর রাত্রি হয়। ঠিক একই রকম ভাবে এই যে নিউক্লিয়াসের চারিদিকে ঘোরা আর এই যে নিজের অ্যাক্সিসের প্রদক্ষিণ করা, এই নিজের অক্ষে ঘোরাটা দুরকম হতে পারে। কি বললাম, নিজের ইলেকট্রন নিজের অক্ষে ঘূর্ণন, এই নিজের অক্ষে ঘূর্ণন, এই ঘূর্ণনটাকে ব্যাখ্যা করার জন্য আমাকে আরেকটা কোয়ান্টাম সংখ্যার হেল্প নিতে হলো, সেটার নাম হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা যে দুজন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন, একজনের নাম ছিল উলেন বেক, উলেন বেক, আর একজনের নাম ছিল গুড স্মিথ। গুড স্মিথ আর উলেন বেক, এই দুজন বিজ্ঞানী ইলেকট্রনের নিজের অক্ষে ঘূর্ণনটাকে ব্যাখ্যা করলেন। এই ব্যাখ্যা করার জন্য যে কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হলো সেটা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, যাকে এম সাফিক্সে এস দ্বারা চিহ্নিত করা হয়। এম এস, সেই এম এস কাকে বলে গো, এম এস ধোনি, এম এস ধোনি এরকম মনে রাখবে। এম এস হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এটাকে আরেকটা অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়, স্মল এস দ্বারাও চিহ্নিত করা হয়। আমি স্মল এস দ্বারা চিহ্নিত করবো না, কারণ এস উপকক্ষের নাম আছে, কক্ষকের নাম আছে, এতগুলো জিনিস বলে দিয়েছি এস দ্বারা, সেই জন্য আমরা এম এস দিয়ে ব্যাখ্যা করব। এই ইলেকট্রনের ঘূর্ণন দু রকম হতে পারে, একটা হচ্ছে ক্লকওয়াইজ হতে পারে, ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকে হতে পারে ঘূর্ণন, আর একটা হতে পারে অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণন হতে পারে। অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরতে পারো, ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরতে পারো। ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে, সেই ঘূর্ণনের ক্ষেত্রে আমরা ইলেকট্রনকে তো অ্যারো দিয়ে বোঝাই, সেটা আপ স্পিন বোঝানো হয়, আপ স্পিন। তার মানে এরকম ভাবে অ্যারো দিয়ে যদি বোঝাই, উপরের দিকে অ্যারো দিয়ে, তাহলে সেটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে ইলেকট্রনটা। আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে ইলেকট্রনকে বোঝানো হয় ডাউন স্পিন দ্বারা, নিচের দিকে বোঝানো হয়। সাপোজ আমরা জানি, দেখো না, এটা হয় না, আমি তোমাকে তো মোবাইলে দেখাতে পারছি না, এরকম ভাবে তুমি কোনো কিছু ঘোরাচ্ছ এরকম ভাবে, তাহলে এরকম ভাবে যদি ঘোরে, তাহলে সেটা কি ভেতরের দিকে ঢুকছে না, উপরের দিকে উঠছে বলতে পারি। ঘড়ির কাঁটার দিকে ঘোরাও, দেখো এটা উপরের দিকে উঠবে, আর ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘোরাও, দেখো নিচের দিকে যাবে। তাহলে ঘড়ির কাঁটার ভেতরের দিকে ঘোরালে উপর দিকে আপ স্পিন, আর ঘড়ির কাঁটার নিচের দিকে করলে ডাউন স্পিন। আচ্ছা, যদি ঘড়ির কাঁটা উপরের দিকে মানে আপ স্পিনে ঘোরে বা ঘড়ির কাঁটার দিকে ঘোরে, তাহলে কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে প্লাস হাফ। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার দুটোই মান, একটা প্লাস হাফ মান আর একটা মাইনাস হাফ। তাহলে ইলেকট্রনটা যদি উপরের দিকে ঘোরে প্লাস হাফ, নিচের দিকে ঘোরে বা ডাউন স্পিনে থাকে তাহলে মাইনাস হাফ। তাহলে এই দুটো অক্ষর, দুটো ভ্যালু থাকে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ। এটা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এবার ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার সাহায্যে তুমি কি জানতে পারো, ইলেকট্রনের ঘূর্ণনের প্রকৃতি তুমি জানতে পারো। আরো জানতে পারো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ঘূর্ণন কৌণিক ভরবেগ। কি বললাম, ঘূর্ণন কৌণিক ভরবেগ। মনে আছে এর আগে একবার বলেছিলাম অরবাইডাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, অরবাইডাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, উপকক্ষে যে ইলেকট্রনটা ঘুরছিল সেটার ভরবেগ বের করতে শিখেছিলাম। ঘূর্ণনের জন্য একটা ভরবেগ আছে যেটাকে ক্যাপিটাল এস দ্বারা, ডিপ মানে গাঢ় এস দ্বারা চিহ্নিত করা হয়, সেটার ভ্যালু হচ্ছে রুট এস ইন্টু এস প্লাস ওয়ান এইচ বাই টু পাই। মনে পড়ছে এটা কোথায় করেছি, ক্যাপিটাল এল দিয়ে করেছিলাম, এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ বাই টু পাই। এটা হচ্ছে এস ইন্টু এস প্লাস ওয়ান এইচ বাই টু পাই।
এস এর মানটা কি? স্মল এস এর মান হচ্ছে হাফ, এটা সবসময় হাফ হবে। যদি একটা ইলেকট্রন থাকে তাহলে হাফ, দুটো ইলেকট্রন থাকলে আবার একটা হাফ, তিনটে ইলেকট্রন থাকলে তিনটে হাফ, এরকম ভাবে হবে। তাহলে ধরে না একটা মৌলে পরমাণুতে এন সংখ্যক অযুগ্ম ইলেকট্রন আছে। কতগুলো অযুগ্ম ইলেকট্রন আছে? এন সংখ্যক। এন সংখ্যক হবে না, এরকম আছে ইলেকট্রন আপ স্পিন। তাহলে এন সংখ্যক আপ স্পিন যদি থাকে, সবগুলো আপ স্পিন তাহলে ফর্মুলাটা কি হয়ে যাবে? রুট এন, প্রত্যেকটার জন্য হাফ, তাহলে এন সংখ্যক যদি হাফ হয় তাহলে এন ইন্টু হাফ, এন ইন্টু হাফ মানে এন বাই টু, ইন্টু এন বাই টু প্লাস ওয়ান, এইচ বাই টু পাই। সাপোজ হয় না একটা মোলের ক্ষেত্রে একটা ইলেকট্রন আছে, এসে একটা ইলেকট্রনের ক্ষেত্রে ঘূর্ণন কোয়ান্টাম কৌণিক ভরবেগ বের করতে চাইছো, তাহলে এটা একটা যেহেতু আছে তাহলে হাফ, তাহলে হাফ ইন্টু হাফ প্লাস ওয়ান রুটের মধ্যে এইচ বাই টু পাই। যদি দুটো থাকে তাহলে কি হবে? দুটো থাকলে একটা ওপরের জন্য হাফ আর নিচের জন্য মাইনাস হাফ, তাহলে জিরো হয়ে যাবে। যদি এরকম থাকে ওপরে আর নিচে, তাহলে একটার ঘূর্ণন আরেকটার ঘূর্ণনকে প্রশমিত করে দেবে, আপ স্পিন ডাউন স্পিন নিজেকে প্রশমিত করে দেবে বা ক্যান্সেল করে দেবে। এক্ষেত্রে ঘূর্ণন কৌণিক ভরবেগ পাবে না। একটা ইলেকট্রন থাকলে ঘূর্ণন কৌণিক ভরবেগ পাবে। যদি দুটো আনপেয়ার্ড থাকে তাহলেও পাবে, তিনটে আনপেয়ার্ড থাকলেও পাবে, কিন্তু যখন যুগ্ম হয়ে যাবে, যুগ্ম থাকলে পাবে না। এটা নিয়ে পরে আমি আরো ডিসকাস করব। এখন এটা বোঝাতে গেলে মানে যেটুকু বলেছি সেটুকু বোঝো। এই যে প্রত্যেকটা ক্ষেত্রে বের করতে যদি হয় তাহলে আরো দু চারটে জিনিস জানতে হবে আমাকে, তাহলে এই জিনিসগুলো আমরা জানতে পারবো কৌণিক ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার সাহায্যে। তাহলে এটা হয়ে গেল ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাও আমরা জেনে গেলাম, চারটে কোয়ান্টাম সংখ্যাই আমরা জেনে গেলাম। তোমাকে একটা ছক তৈরি করতে দিচ্ছি, সেই ছকটা বাড়িতে করবে। আগের দিন কোনো ছক তৈরি করতে দিইনি, তাই তো? আর একটা দুটো ছক তোমাকে বাড়িতে করতে দিচ্ছি হোমওয়ার্ক হিসেবে, সেই ছকগুলোকে করে আমাকে দেখাবে। এখন যেটা করবে, প্রথমে আগের দিনের ক্লাসের যে ছকটা সেটা করে দিই। না, এরকম একটা ছক করবে, মুখ্য কোয়ান্টাম সংখ্যা, লিখে নাও মুখ্য কোয়ান্টাম সংখ্যা স্মল এন। এটা একটা ঘর করবে, ছোট ঘর হবে, আমার বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে করবে এল এর মান সমূহ, এল এর মান সমূহ একটা ঘর করবে এল এর মানের। এটা এখানে লিখবে উপকক্ষের নাম বা উপকক্ষ লিখলে হবে। আর একটা ঘর করবে উপকক্ষের সংখ্যা। যেমন এক্সাম্পল দিচ্ছি না, এন এর মান 1, এন ইকুয়ালস টু 1, তাহলে সেটা কে কক্ষ। এল এর মান কি হবে? 0। উপকক্ষের নাম কি হবে? 1s। উপকক্ষের সংখ্যা কি হবে? একটি। ক্লিয়ার হলে, না হলে বলবে না। এটা হয়ে গেল। এন এর মান 2, বলে লিখলাম এল, এল এর মান 2 মানে এল। তাহলে এল এর মান কি হবে? 0 হবে, মানে এস হবে, আর 1 হবে, কমা দিয়ে লিখলাম পি। তাহলে এটার নাম কি হবে? 2s 2p। আর উপকক্ষের সংখ্যা কত? 1 প্লাস 1 ইকুয়ালস টু 2। দুটো উপকক্ষ আছে। এন এর ভ্যালু 3 করবে, এন এর ভ্যালু 4 করবে, এন এর ভ্যালু 5 করবে। আমাদের দরকার 4 পর্যন্ত, কিন্তু আমি একটু এক্সট্রা কাজ দিলাম, এন এর ভ্যালু 5। এই ছকটা তৈরি করে নিয়ে মানে তৈরি করে আমাকে দেখাবে ছকটা। এই একটা ছক তৈরি করলে হোমওয়ার্ক এটা। হ্যাঁ,
আর একটা ছক তৈরি করবে, এটা একটু বড় হবে, তাই এই পাতাটাকে এরকম ভাবে আড়াআড়ি করে ছকটা করবে। হ্যাঁ, যেন আমি এখানে ধরিয়ে দিচ্ছি কি কি লিখবে দেখে নাও। মুখ্য কোয়ান্টাম সংখ্যা লিখবে, আমি আড়াআড়ি ভাবেই দেখাই, তাহলে তোমাদের সুবিধা হবে, একটা আন্দাজ পাবে। মানে এই বাঁ দিক দিয়ে শুরু করলে এখানে লিখলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, মুখ্য কোয়ান্টাম নাম্বার, একটা ছক করলে এরকম। এখানে লিখলে গৌণ কোয়ান্টাম সংখ্যা, এটা হচ্ছে এন এর মান, এটা হচ্ছে এল এর মান। এটাও বেশি বড় করতে হবে না, মানে এই দুটো ছোট ছোট করলে। এইখানে একটু বড় করবে, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান সমূহ, মানে এইটা হচ্ছে এম এল বা এম এর মান। এখানে একটা লিখে দেবে -L থেকে 0, 0 থেকে +L পর্যন্ত। এটা একটা ঘর করবে, এটা একটু বড় হয়ে গেল ঘরটা, ঠিক আছে। এরপরে লিখবে একটি উপকক্ষে মোট চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এটা অ্যাকচুয়ালি কি, এম এর যে মানটা পেয়েছিলে 12+1, এই 12+1 ফর্মুলা দিয়ে এটা বেরোবে। আর লাস্টে যে ঘরটা আছে, লাস্টের যে ঘরটা আছে সেটাতে লিখবে একটি, বা একটি না লিখে লিখবে মুখ্য কক্ষে মোট চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। মানে এইটার ফর্মুলা হচ্ছে n²। এটা আমি এখনই ব্যাখ্যা করবো, একটা দেখালেই বুঝতে পেরে যাবে। n², এই প্রত্যেকটা জিনিস হয়ে গেছে আমার কাছে। তাহলে এখানে সাপোজ ভেবে নাও তুমি লিখলে n এর মান 1, তাহলে l এর মান হচ্ছে 0, যেটার নাম হচ্ছে 1s, ডাইরেক্ট লিখে দিলাম 1s। আর m এর মান কত হবে? m এর মান একটাই হবে, 0। যেহেতু l 0 তাহলে m 0। তাহলে এইখানে হবে কটা মান হবে? 2 × 0 + 1, তার মানে একটি হবে। আর এইখানে যা ফর্মুলা যে আমি বলেছি n² ফর্মুলা, তাহলে 1² ফর্মুলা মানে কত? 1। তাহলে একটা কক্ষে একটাই উপকক্ষ থাকে, আর একটা উপকক্ষে আন্ডারে একটাই কক্ষক থাকে। দ্বিতীয়টা গেলে ভালো বুঝতে পারবে, এটা যেন ক্লোজ হয়ে গেল, কমপ্লিট। এন এর ভ্যালু 2, এন এর ভ্যালু যখন 2 হবে, এটা দেখে নাও ভালো করে, এল এর ভ্যালু হবে 0, ব্র্যাকেটে লিখলে 2s, আর নিচে লিখবে 1, তাহলে 2p। তাহলে এই 0-র জন্য একটাই ভ্যালু পাবে, আর এর জন্য এই একটাই পাবে, আর এর জন্য এই একটাই পাবে। এবার এইখানে কি পাবো? এই ঘরটা ক্লোজ করবো না, এই ঘরের আন্ডারে আরেকটা কি পাচ্ছি? -1, 0, +1। তার মানে এইটাকে আরেকটা ভাগ করে দিলাম, এইটা কিন্তু ভাগ করিনি, এটা টানিনি, এইটা টেনে দিলাম, ঠিক আছে। আর এইখানটা ক্লোজ করো পুরোটা, তাহলে এর আন্ডারে এই দুটো আছে, তাহলে এইটা হয়ে গেল। এটা কি পাবো? এটাতে 3টে পাবো, 2 × 1 + 1, 3টে পেলাম। তার মানে একটি উপকক্ষে মোট কতগুলো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা কক্ষক থাকে? 3টে থাকে। আর একটা কক্ষের আন্ডারে কটা থাকে? 2², তার মানে 4টে। এবার তুমি ভালো করে দেখো,
এই যে একটা আর এই তিনটে, এই তিনটে নিয়ে কি পাচ্ছি, এই তিনটে নিয়ে কি পাচ্ছি, এটাতে তোমার তিনটে থাকে, এটাতে একটা থাকে, তাহলে টোটাল পাবো চারটে। এন স্কোয়ার ফর্মুলা দিয়ে চারটে। ইলেকট্রন থাকবে 8টা, এখানে ইলেকট্রন থাকবে 2টো। 3 নাম্বারটা একটু দেখিয়ে দিই, 4টা তুমি বাড়িতে করবে। এন এর ভ্যালু 3, তাহলে কি পাবে, এল এর ভ্যালু পাবে 0 1 2, 3s 3p 3d। এবার এই ঘরটাকে এইখান থেকে ক্লোজ করবে, কি হবে, এখানে 0 হবে, এখানে 1 হবে, এখানে 1 হবে, এখানে একটি, মানে 1 স্কোয়ার, এটা হলো। এবার এইটা যখন করব, এটা যখন করবো 3p, এটা -1 0 +1, এই ঘরটা কি হবে, তিনটে হবে, এই ঘরটা কি হবে, এই ঘরটা এখন শেষে আমরা যদি করি, একদম শেষে, এখানে একটি না করে এখন রেখে দিচ্ছি এই জায়গাটা, এই ঘরটা ফাঁকা রেখে দিচ্ছি, এটা হবে না, আমি ঘরটা ফাঁকা রেখে দিচ্ছি, এইখানে ভুল হয়ে গেছে, ঠিক করে নেবে। এই ঘরটা একটাই ঘর রাখবে এরকম, আচ্ছা, এই ঘরটা এরকম ভাবে রাখলাম, এটা ফাঁকা রাখলাম, তাহলে তিনটে হলো। এক্ষেত্রে কি হবে, -2 -1 0 +1 +2, এখানে পাবো 5টি। তাহলে এই যে টোটাল কটা পেলাম, 1 + 3 + 5, কটা হলো, 9টা। তাহলে এবার দেখো, এখানে এন এর ভ্যালু 3, তাহলে এখানে 3-এর স্কোয়ার করলেও 9টা পাবো। তাহলে এরকম ভাবে 4-এর এটা কমপ্লিট হয়ে গেল। 4 n = 4 আর n = 5-এর এরকম একটা ছক করতে হবে তো। ছকের পাল্টাটা একটু ছবি তুলে পাঠিয়ে দিন। হ্যাঁ, ছবিটা পাঠিয়ে দিচ্ছি আমি। আগের ছকটা, এই ছকটা, দুটোরই পাঠিয়ে দিচ্ছি ছবি, আমি হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আজকে এখান পর্যন্ত থাকবে, কোনো কোশ্চেন তোমাদের থাকলে আমাকে করো।